স্বাগত নিয়মিত আয়োজন এখন প্রকাশে, সঙ্গে আছে আমি তোফায়েল আহমদ। 4 দিনের সফর শেষ করে সকালে ঢাকা ছেড়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তার এই সফরে উন্নয়ন ছাড়াও ব্যাপকভাবে আলোচনায় এসেছে রাজনৈতিক বিষয়গুলো, বিশেষ করে সংস্কার, নির্বাচন, তথ্য সন্ত্রাস মোকাবেলা। এই ইস্যুগুলো আলোচনার অগ্রভাগে ছিল। এসব বিষয় নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন আমাদের সাথে লেখক ও সাংবাদিক মারুফ কামাল খান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আপনাদের তিনজনকেই স্বাগত আজকের আলোচনায়। মারুফ ভাইকে দিয়ে শুরু করি। মানে গত 4 দিন দেশের গণমাধ্যমে জাতিসংঘ মহাসচিবের এই বাংলাদেশ সফর বেশ আলোচনায় ছিল। বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন ঘটনা ছিল। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেছেন আপনার সহ আলোচক ফুয়াদ, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং জোনায়েদ সাকি, তারাও তার সাথে দেখা করেছেন। আপনার কাছে এই যে জাতিসংঘ মহাসচিবের যে সফর, এটাকে কি মানে আপনি কিভাবে দেখছেন? এটা কি রাজনৈতিক পট পরিবর্তনের পর এই জাতিসংঘের এই মহাসচিবের সফর অন্তর্বর্তী সরকারের কে আরো বেশি লেজিটিমেট করলো কিনা জনগণের কাছে বা আন্তর্জাতিক বিশ্বের কাছে? আপনার কি মনে হয়? আমি তো আজকে এই টকশোতে আসলাম দুইজনের নাম শুনে। এই দুইজন হচ্ছে তুখোড় আলোচক। আমি দেখলাম আমাকে খুব বেশি বলতে হবে না, এই সুযোগটা নেওয়ার জন্য আসলাম। আসলে এই জাতিসংঘের যে বর্তমান মহাসচিব, তিনি দ্বিতীয়বার বাংলাদেশ সফরে এসেছেন এবার। এর আগে 18 সালে তিনি এসেছিলেন, প্রায় কাছাকাছি এজেন্ডা নিয়ে এসেছিলেন। সেটা অবশ্য সংক্ষিপ্ত সফর ছিল। এবার তিনি 4 দিনের একটা সফরসূচি নিয়ে এখানে এসেছেন এবং অনেক বেশি তার যে সফরসূচির মধ্যে যে সমস্ত আইটেনারি ছিল, এগুলো অনেক বেশি আনুষ্ঠানিক, অনেক বেশি বর্ণাঢ্য এবং অনেক বেশি বহুমাত্রিক ছিল, এটা স্বীকার করতে হবে। বাংলাদেশ স্বাধীনতার পরে দেশে 5 জন মহাসচিব জাতিসংঘের তারা বাংলাদেশ সফর করেছেন ইতিমধ্যে। প্রথমবার এসেছিলেন 73 সালে, 1973 সালে ডক্টর কুর্ট ওয়াল্ডহেইম। তখন কিন্তু বাংলাদেশ জাতিসংঘের সদস্য হয়নি। জাতিসংঘের সদস্যভুক্তির আগে কুর্ট ওয়াল্ডহেইম বাংলাদেশ সফরে এসেছিলেন মূলত আটকে পড়া পাকিস্তানিরা যে এখানে মানবেতর জীবনযাপন করছিল, তাদের সমস্যা রেড ক্রসেও সমাধান করতে পারছিল না, তাদের সমস্যার সমাধান করবার জন্যই মূলত তিনি এসেছিলেন। এরপরে এসেছিলেন হেভিয়ার পেরেজ দ্য কুইয়ার, উনি এসেছিলেন 89 সালে। তারপরে এসেছিলেন কফি আনান 2001 সালে। বান কি মুন এসেছিলেন 11 সালে। আর এবার গুতেরেস আসলেন। গুতেরেস দ্বিতীয়বার বাংলাদেশ সফরে আসলেন। আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বুট্রস ঘালি বাংলাদেশ জাতিসংঘের মহাসচিব ছিলেন এবং আমার বিবেচনায় তিনি ছিলেন সবচাইতে বাংলাদেশ বান্ধব জাতিসংঘের মহাসচিব। আচ্ছা, তার মাধ্যমেই কিন্তু বাংলাদেশ এই যে শান্তিরক্ষী বাহিনীতে যে বাংলাদেশের ফোর্স কন্ট্রিবিউটিং যে অবস্থান, সেটা অর্জন করে। ভারতের সঙ্গে বিভিন্ন ইস্যু, বিশেষ করে পানি বন্টনের ক্ষেত্রে তিনি অসাধারণ ভূমিকা বাংলাদেশের পক্ষে রেখেছিলেন। তিনি ছিলেন বাংলাদেশের সবচাইতে আমার বিবেচনায় বন্ধু, জাতিসংঘের মহাসচিব হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু ছিলেন। আর আমার এখন মনে হচ্ছে যে গুতেরেস হচ্ছেন তারপরেই বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু। তো এই সফরে যেটা আসলে আমাদের প্রশ্ন ছিল যে অন্তর্বর্তী সরকারের কে লেজিটিমেট করা বহির্বিশ্বের কাছে, এই না, উনি অনেকগুলো ইস্যু নিয়ে এসেছেন। উনি উন্নয়ন ইস্যু বাদে, আমরা উন্নয়ন ইস্যু নিয়ে আলোচনা করছি, আমি রাজনৈতিক ইস্যুগুলো নিয়ে মূলত আপনার কাছে জানতে চাই যে অন্তর্বর্তী সরকারকে লেজিটিমেট করার ক্ষেত্রে যে তার এই সফর মানে গুরুত্ব না, আন্তর্জাতিক মানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে লেজিটিমেসি দেওয়ার তো কিছু নাই। এটা গণ আন্দোলনের মধ্য দিয়ে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতাসীন হয়েছে এবং এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসে, এটা আমার বিবেচনায় এটা কিন্তু নির্বাচনের চাইতেও বেশি লেজিটিমেট। কারণ ব্যাপক সংখ্যক সমাজের সকল স্তরের মানুষের অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থানের মধ্য দিয়ে, ঝুঁকিপূর্ণ ভূমিকা এবং অবদানের মধ্য দিয়ে তারা কিন্তু এই আন্দোলন করেছে, সরকার পরিবর্তন করেছে, পট পরিবর্তন ঘটিয়েছে এবং তারা এই সরকারকে নিয়ে এসছে। সুতরাং এটা অভ্যন্তরীণ দিক থেকে এই সরকারের লেজিটিমেসির কোনো সমস্যা। আন্তর্জাতিক বিশ্ব এবং আন্তর্জাতিক বিশ্বেও আপনি দেখেছেন যে এই সরকার আসার পরে, কেননা এই সরকার প্রধান হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ওনাকে বলতে পারেন যে বাংলাদেশে মানে নাম্বার 1 প্রধানতম আন্তর্জাতিক ব্যক্তিত্ব। বাংলাদেশের
প্রধানতম আন্তর্জাতিক ব্যক্তিত্ব আমরা বলতে পারি। শুধু উনি বাংলাদেশের একমাত্র নোবেল লরিয়েট শুধু এটা নয়, আচ্ছা, সারা দুনিয়াতে শাসকদের থেকে শুরু করে একেবারে পর্ণকুটির পর্যন্ত কিন্তু ওনার অবস্থান আছে, সম্মান আছে, মর্যাদা আছে। তিনি যখন এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন, তখন কিন্তু তার লেজিটিমেসি কোনো প্রশ্নবিদ্ধ হয়নি, বরং তিনি যেভাবে আন্তর্জাতিক অঙ্গনের প্রত্যেকটা জায়গা থেকে রেসপন্স পাচ্ছেন, সমর্থন পাচ্ছেন, সেটা কিন্তু অভাবনীয়, অতুলনীয়। সুতরাং এটা লেজিটিমেসি দেওয়ার কিছু না। আচ্ছা। কিন্তু তিনি এই সরকারকে জাতিসংঘ মহাসচিব সমর্থন করেছেন, সবচেয়ে বেশি সমর্থন করেছেন, যেমন ওনাদের সঙ্গে গোলটেবিল বৈঠক করেছেন, এবং সেখানে বোধহয় ইয়েরাও ছিলেন, ওই কমিশনের যে ওটা চেয়ারম্যানরাও ছিলেন। তো এই যে গোল টেবিল বৈঠকটা যেটা করলেন, গোল টেবিল বৈঠকটা কিন্তু এটা কিন্তু একটা সৌজন্য সাক্ষাৎ না, এটা জাতিসংঘের আয়োজনে হয়েছে, এবং এটাকে গোল টেবিল বৈঠক মর্যাদা দেওয়া হয়েছে। গোল টেবিল এর মাধ্যমে কিন্তু এই বৈঠকটাকে সাংঘাতিক গুরুত্ব দেওয়া হয়েছে, এবং এই বৈঠকে তিনি সংস্কারের কথা, গণতন্ত্রের কথা, এই বিষয়গুলোকে তিনি গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ সরকারের লেজিটিমেসিটা এই সরকারের কর্মসূচিকে সমর্থন করবার জন্য, বিশেষ করে সংস্কারের কর্মসূচিকে তিনি সর্বাত্মকভাবে সমর্থন করেছেন। এটা করেছেন এ কারণে যে তিনি জানেন যে বাংলাদেশ কিন্তু আসলে এখন কোনো রাষ্ট্র নাই। এই রাষ্ট্রটাকে, এটাকে মানে সমস্ত কাঠামো, সমস্ত স্ট্রাকচারকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ফ্যাসিবাদী শাসন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সমস্ত, এটা একটা পরিত্যক্ত গোপালগঞ্জের জমিদারিতে অধঃপতিত হয়েছে। বুঝতে পেরেছি। এইটাকে রাষ্ট্রে রূপান্তরিত করবার জন্য কতগুলো কাঠামোগত সংস্কার, এটা খুবই দরকার এবং জরুরি, এবং সেটাকে তিনি সমর্থন করেন। ধন্যবাদ মারুফ কামাল খান। জোনায়েদ সাকি, আপনার কাছে যেই প্রসঙ্গ আসলো গোলটেবিল বৈঠক থেকে আপনিও ছিলেন, সেই আপনার অভিজ্ঞতা জানতে চাইব, এই গোলটেবিল বৈঠক কতটা ফলপ্রসূ ছিল, এবং মানে বিএনপি মহাসচিব বেরিয়ে অন্য কথার পাশাপাশি একটা কথা বলেছিলেন যে এই গোলটেবিলের বৈঠক কি তিনি বুঝতে অপারগ, ছোট করে বলেছিলেন। আপনার কাছে এই গোলটেবিল বৈঠক কতটা ফলপ্রসূ হয়েছে বলে মনে হয়? আপনি নিজেও ওই বৈঠকে ছিলেন। ধন্যবাদ আপনাকে। আমি আমার সমালোচক যারা দেখছেন তাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। দেখুন, এটা কিছুটা সেরিমোনিয়াল, মানে জাতিসংঘের মহাসচিব এসছেন, তিনি ডেফিনেটলি এখানকার একটা গুরুত্বপূর্ণ এই সফরের ঐতিহাসিক গুরুত্ব হচ্ছে যে এমন একটা সময় উনি এসছেন যখন রোহিঙ্গা শরণার্থী সমস্যা একটা নতুন পর্বে প্রবেশ করেছে, অনেক জটিলতা নতুন করে সৃষ্টি হয়েছে, এবং সেটা আন্তর্জাতিকভাবেও বেশ কিছুটা মানে যাকে বলে দৃষ্টির আড়ালে চলে গিয়েছিল। এই পর্যায়ে আবার রোহিঙ্গা সমস্যাটা আন্তর্জাতিক পরিসরে যে তোলা, সেইটার একটা প্রয়োজনীয়তা ছিল। বাংলাদেশের দিক থেকে এই কাজটা জাতিসংঘ মহাসচিব আশায় অনেক বেশি মানে সহজ হয়ে গেছে আন্তর্জাতিক পরিসরে তোলার জন্য। এবং এখন যেটা বাংলাদেশ সরকারের করণীয়, যেহেতু আগের সরকার কিছুটা গদি রক্ষার পররাষ্ট্রনীতির কারণে এইসব দিকে যথেষ্ট দেশের স্বার্থে মনোযোগ দেয়নি, ফ্যাসিস্ট গভর্নমেন্ট, এখন একটা অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা সরকার, তারা বাংলাদেশের স্বার্থের উপর দাঁড়িয়ে এই রোহিঙ্গা শরণার্থী সমস্যাকে সমাধান করবে, এবং সেটার জন্য আন্তর্জাতিক পরিসরে যে ঐক্যমত্য, চাপ, এইগুলো তৈরি হওয়া দরকার, সেইটার জন্য বাংলাদেশের একটা বিশেষ কমিশন কাজ করা দরকার, এবং সেটা খুব জরুরি। তো এইটা আমার ধারণা অ্যাক্সেলারেট করবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আরেকটা হিস্টোরিক্যাল পর্ব হচ্ছে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশন। সেটা নিয়ে গণতান্ত্রিক উত্তরণে আপনার যে ভূমিকার জায়গাটা, সেখানে বিভিন্ন দল কি ভাবছে, সেই ভাবনার আলোচনাগুলো সেখানে তুলে ধরা হয়েছে। কেউ বক্তব্য দিয়েছেন, কেউ লিখিতভাবে বলেছেন। তো আমরা লিখিতভাবে যেটা বলেছি সেটা মোটামুটি আমরা কোন তিনটা পয়েন্টকে গুরুত্ব দিয়ে এখন ভাবছি, তার মধ্যে একটা হচ্ছে বিচার, একটা সংস্কার এবং একটা নির্বাচন, এবং এই বিষয়ে আমরা আমাদের বক্তব্যটা তুলে ধরেছি। প্রত্যেকটি দল যার যার বক্তব্য তুলে ধরেছে, এবং সেই বক্তব্যের মধ্যে জাতিসংঘ মহাসচিব যেটা বলেছেন সেটা হচ্ছে যে সংস্কারের নিজের তার অভিজ্ঞতার কথা বলেছেন, এবং সংস্কার গুরুত্বপূর্ণ, তবে কতটুকু সংস্কার হবে, কিভাবে নির্বাচন হবে, এই বিষয়গুলো আমাদের রাজনৈতিক দলগুলো ছেড়ে দিয়েছেন যে তারা যেন ঐক্যমত্যের ভিত্তিতে এগিয়ে নিয়ে যায়, এবং প্রত্যেক দেশেরই একটা নিজস্ব অভিজ্ঞতা, বাস্তবতা আছে, সেই অনুযায়ী তার পলিটিক্যাল কোর্স কিংবা এই সংস্কার সব কিছু সেভাবেই ঠিক হয়, সেটাও তিনি তার অভিজ্ঞতার জায়গা থেকে বলেছেন। ফলে জাতিসংঘ বাংলাদেশের সাথে এই রাজনৈতিক প্রক্রিয়ায় পাশে আছে,
এইটা হচ্ছে এটা সবচেয়ে জরুরি প্রশ্ন। বা এই বার্তা দিতে চেয়েছেন, এই বার্তা তিনি দিয়েছেন, দিতে চাননি, মানে দিয়েছেন পরিষ্কার করে। আমার ধারণা তিনি পাবলিকলিও সেটা বলেছেন, প্রধান উপদেষ্টার সাথে ইফতারেও বলেছেন, তার আগে যখন পররাষ্ট্র উপদেষ্টার সাথে কি বলে যে একটা প্রেস কনফারেন্স হয়েছে সেখানেও তিনি এটা বলেছেন। সো সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হচ্ছে বৌদ্ধি রোহিঙ্গা শরণার্থী সমস্যার প্রশ্নে এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের প্রশ্নে জাতিসংঘ বেশ শক্তভাবে আছে। এবং মনে রাখা দরকার যে প্রেক্ষাপট হচ্ছে জাতিসংঘের একটা টিম বাংলাদেশের মানবতা বিরোধী অপরাধের জন্য সাবেক ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা সহ তাদের যে সরকারের লোকজনকে সরাসরি অভিযুক্ত করেছেন। এইটা গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপটে জাতিসংঘের এসে এই সমর্থন, এইটা তাৎপর্যপূর্ণ। ধন্যবাদ জুনায়েদ সাকি। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনার কাছে জানতে চাই যে আপনারাও বৈঠকে অংশগ্রহণ করে আপনাদের একটা দাবির কথা বলেছেন, ওই আলোচনায় পরে আসি। তার আগে মানে এই যে মহাসচিবের সাথে বৈঠক, এই বৈঠকে আপনার কি মনে হয়েছে যে জাতিসংঘ নির্বাচনের ব্যাপারে তাদের কোনো যে টাইম ফ্রেম আমাদের দেওয়া আছে যে এই বছরের শেষে অথবা নতুন করে উপদেষ্টা আবার বলেছেন ছোট প্যাকেজ এবং বড় প্যাকেজের কথা, বড় প্যাকেজ হলে জুনের কথা, সে বিষয়ে জাতিসংঘের কোনো বক্তব্য ছিল কিনা, যেহেতু আমাদের একটা দ্রুত নির্বাচনের চাহিদা রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে? ধন্যবাদ। এক কথা হলো যে না, সাকিব ভাই কারেক্টলি বলেছেন, আমাদের সংস্কার, আমাদের আভ্যন্তরীণ গণতান্ত্রিক যাত্রা, ট্রানজিশন, এগুলোর প্রতি উনি শুভকামনার কথা বলেছেন, কিন্তু এটা ইকুয়ালি বলেছেন যে এটা আপনাদের আভ্যন্তরীণ বিষয়, আপনারাই আলোচনা করে সেটা ঠিক করতে হবে যে আপনারা কি ছোট প্যাকেজ দ্রুত নির্বাচন, বড় প্যাকেজ দেরিতে বিলম্বে নির্বাচন, কোন প্যাকেজে যাবেন সেটা আপনাদের ব্যাপার। এবং এই প্রসঙ্গে উনি কিন্তু পর্তুগালের মানুষ এবং পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন, পর্তুগালের সোশ্যালিস্ট পার্টির একসময় চেয়ারম্যানও ছিলেন। এবং আমরা যারা এক্সপেরিয়েন্সটা বর্ণনা করেছি, উনি 1974 সালে যে পর্তুগালে আপনার বিপ্লব হয়েছে, যেখানে কলোনিয়াল টাইম লেগাসি, আপনারা জানেন যে ব্রাজিল থেকে শুরু করে এবং দক্ষিণ আফ্রিকাতে বিভিন্ন অঞ্চলে পর্তুগিজ কলোনি ছিল, এবং এই কলোনিকে কেন্দ্র করে বামপন্থীরা তখন ব্যাপক আন্দোলন তৈরি করে যে এই যে সাম্রাজ্যবাদীভাবে এক্সপানশন, অন্য দেশের সম্পদ লুটপাট করে আহরণ করে নিয়ে আসা, ওটাকে কেন্দ্র করে 70-এর দশকে প্রচুর টালমাটাল সিচুয়েশন ছিল। সেখানে মিলিটারির ভিতরে ডিভিশন হয়ে যায়, কু হয়, কাউন্টার কু হয়, এবং সেখানে উনি ছাত্র তরুণ অবস্থায় ওখানে ওই বিপ্লবে অংশীদার ছিলেন, অংশগ্রহণ করেছিলেন। উনি তখন ওনার স্মৃতি থেকে উনি কথা বলেছেন যে আপনাদের গণ অভ্যুত্থানকে আমরা সম্মান করি, আমরা জানি এখানে কি কি আকাঙ্ক্ষা তৈরি হয়, তবে আমাদের সিচুয়েশন আপনাদের থেকেও জটিল ছিল এবং আমরাও তখন বিভিন্ন সংস্কার করেছি, এবং কোনো কোনো সংস্কার কাজে লেগেছে, আবার কোনো কোনো সংস্কার সময়ের ব্যবধানে এসে সবাই বোধ করছে যে না হলে ভালো হতো। আপনাদের মধ্যে এই আলোচনাগুলো আসবে, অনেকে বোধ করছেন এটা করা দরকার, সেটা করা দরকার, এই মেয়াদে করা দরকার, সময় কম রেখে করা দরকার, এবং এই তর্ক বিতর্কের মধ্য দিয়ে আপনাদের ফয়সালা আপনারা করবেন। উনি যেখানে নোট দিয়েছেন সেটা হচ্ছে জাতিসংঘের পক্ষ থেকে আপনাদেরকে কোথায় আমাদের সহযোগিতা করবার সুযোগ আছে, সেটা যদি আদৌ থেকে থাকে সেটা আমরা করব, কিন্তু আপনারা কি করবেন সংস্কার এবং নির্বাচন প্রশ্নে, এটা একান্তই বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। এই বিষয়টা উনি পরিষ্কার করে বলেছেন। সফরের বিষয়ে অবজারভেশনে মারুফ ভাই এবং সাকিব ভাই কারেক্টলি বলেছেন। একটু যোগ করি, ওনার ব্রিফিংয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন উনি বলেছেন যে আমি প্রতি বছর রমজান মাসে পৃথিবীর কোনো একটা নির্যাতিত মজলুম মুসলিম জনগোষ্ঠীকে দেখতে যাই আমার সাধ্য মতো আর কি, এবং আমি ওই দিনটা রোজা রাখি, তাদের সাথে ইফতার করি, এবং তাদের যে প্লাইট আছে, প্লাইট অফ সাফারিংস, তাদের যে মানে 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 ভোগান্তির যে কষ্ট আছে, এগুলো আমি বোঝার চেষ্টা করি এবং দুনিয়ার সামনে তুলে ধরি। তো সেই প্রেক্ষাপটে এই রমজানে উনি এসছেন, এবং উনি যখন আপনার কক্সবাজারে পৃথিবীর সবচেয়ে বড় রেফিউজি ক্যাম্প দেখতে গেলেন, ওদিনকার কিন্তু উনি মানে মানে ফাস্টিং করেছেন আর কি, রোজা বলবো না, উপবাস করেছেন, জাস্ট পেইং এ রেসপেক্ট টু দ্য ফাস্টিং ক্রাউড। এবং প্রফেসর ইউনূসের সাথে ওইদিনকার উনি একসাথে ওখানে রোহিঙ্গা কমিউনিটির সাথে ইফতার করেছেন। তো এটা একটা মানে গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্ট অবজারভেশন যে একটা মানুষের নৈতিক মূল্যবোধের জায়গাটা ভ্যালু করা, এবং উনি প্রাইম মিনিস্টারশিপ ছেড়ে দিয়ে কিন্তু উনি আবার জাতিসংঘের রিফিউজি যে কমিশনার ছিলেন সেটার আসলে দায়িত্ব পালন করেছেন। অতএব রেফিউজি, মানবাধিকার, বাংলাদেশ, রোহিঙ্গা, এটা প্রিটি ইন্টারকানেক্টেড তার জায়গা থেকে। থার্ড অবজারভেশন হচ্ছে এই সফরে যেটা আমরা গুরুত্বের সাথে আমাদের জায়গা থেকে তুলে ধরেছি, সেটা হচ্ছে জবাবদিহিতা এবং বিচার। যে গত মাসে যে জাতিসংঘের মানবাধিকার দপ্তর থেকে যে প্রতিবেদনটা দেওয়া হয়েছে 114 পৃষ্ঠার, এখানে
আওয়ামী লীগের জাতীয় পার্টি এবং 14 দলের কালেকটিভ মাফিয়ার যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের একটা 6 সপ্তাহ সালতামামি উঠে এসেছে, সেটার বিচার প্রক্রিয়াটা কিভাবে সামনে এগোবে সেই জায়গাটা নিয়ে আমরা কথা বলেছি। সেখানে আমাদের তরফ থেকে আমরা প্রস্তাব দিয়েছি যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স যেগুলো দেওয়া দরকার ইনভেস্টিগেশন প্রসেসে, জুডিশিয়াল প্রসেসে, আন্তর্জাতিক মান রক্ষা করার ব্যাপারে, এটা যেন জাতিসংঘ করে। পার্টিকুলারলি আমরা বলেছি 2 থেকে 3 বছরের মেয়াদে একটা মানবাধিকার কমিশনের একটা অফিস বাংলাদেশে সেট আপ করা যায় কিনা। এর আগের বারে ভলগার টার্ক যখন এসেছিলেন, এটা নিয়ে কিন্তু বাংলাদেশের সাথে লম্বা আলোচনা হয়েছে এবং এটার ব্যাপারে পক্ষে বিপক্ষে দ্বিমত আছে আর কি। তা আমরা বলেছি পার্মানেন্ট অফিসের ব্যাপারে সিরিয়াস রিজার্ভেশন আছে। মতামত দিয়েছেন এই বিষয়ে? এই ব্যাপারে উনি কিছু বলেন নাই, বাট টেকনিক্যাল হিস্ট্রিজ ব্যাপারে কালেক্টিভলি বলেছেন যে বাংলাদেশের এই জাস্টিস অ্যাকাউন্টেবিলিটি প্রসেস রিফর্ম, এখানে যতভাবে জাতিসংঘের যে ম্যান্ডেট আছে মেম্বার স্টেটের সাথে কাজ করার, সেই ম্যান্ডেটে যতটুকু কুলায় অতটুকু ব্যাপারে উনি সাহায্য করবেন। বাট একটা বিষয় পরিষ্কার আমার কাছে মনে হয়েছে, পলিটিক্যাল কোনো ইস্যুতে জাতিসংঘ ইন্টারফেয়ার করবে না। আচ্ছা, বাট টেকনিক্যাল, জুডিশিয়াল, রিফর্ম, কোনো সাইড বিষয়ে যদি কোনো হেল্প লাগে সেখানে তাদের আগ্রহের জায়গা আছে এবং সেটা তারা করতে প্রস্তুত মনে হচ্ছে। বিচার প্রক্রিয়া মানে ওইটা তো তারা আপনার রিপোর্টেও বলেছে, তাদের 2টা রিজার্ভেশনের কথা তারা বলেছে। একটা হচ্ছে আইসিসির যে প্রোটোকল আছে, ক্রিমিনাল কোর্টের যে প্রোটোকল আছে, গণহত্যা মানবতা বিরোধী অপরাধে যাদেরকে দায়ী সাব্যস্ত করা হয় তাদেরকে অ্যাবসেন্সিয়া বিচার করা হয় না। অতএব তারা বলেছে যদি হাসিনাকে আপনারা ইন পার্সন ট্রাইব্যুনাল বিচার করেন, দ্বিতীয়ত হচ্ছে এবং যদি আপনারা মৃত্যুদণ্ড না দেন, আপনাদের আইসিটি জুরিসডিকশনে কোনো ডেথ পেনাল্টি থাকবে না, এই দুটো যদি আপনারা মেনে চলেন, তাহলে জুডিশিয়াল টেকনিক্যাল জায়গাতে যেখানে যেখানে জাতিসংঘের সাপোর্ট দেওয়ার সুযোগ আছে তারা সেটা করবে। পার্টিকুলারলি বলেছে এভিডেন্স, তার কাছে যে পরিমাণ সিরিয়াস এভিডেন্স আছে যেটা তাদের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন কালেক্ট করেছে, যে মিশনের সাথে আমি সাকিব ভাই আমরা নিজেরাও বৈঠক করেছি এই আপনার নভেম্বরের দিকে, সম্ভবত অক্টোবর নভেম্বরের দিকে, তখন এই তাদের কাছে যে কালেক্টেড এভিডেন্স আছে এটা তারা এভিডেন্স আকারে কোর্টে সাবমিট করবে। অতএব তাদের এই পজিশন কিন্তু তারা অলরেডি বলে দিয়েছে। এবং এই 2 শর্ত মেনে যদি বাংলাদেশ অ্যাজ এ মেম্বার স্টেট রিকোয়েস্ট করে যে টোটাল ট্রায়াল প্রসেসটা ইয়েতে চলে যাবে, আইসিসিতে চলে যাবে, সেখানে ভলগার টার্ক বলেছে দিস ইজ সামথিং দ্যাট উই ক্যান কনসিডার, তারা বিবেচনা করে দেখতে পারে। কিন্তু এক্স্যাক্টলি এইসব ব্যাপারে উনি এটা করব এইসব ব্যাপারে উনি কোনো কথা বলেন। ধন্যবাদ মিস্টার ফুয়াদ। আমাদের একটা বিরতি নেওয়ার সময় হচ্ছে, আমরা একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। বি ক্যাপিটাল মিশনে নিউ ইয়র্ক টাইমসে দৌড়ায়। আমরা আলোচনায় ফিরে এসেছি বিরতির পরে। জুনায়েদ থেকে আপনাকে দিয়ে শুরু করতে চাই যে 15ই মার্চ হাসনাত আব্দুল্লাহ একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন যে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ। এটা নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়েছে। আবার এই পাশাপাশি জাতিসংঘ একটি মানে ক্রেডিবল ইলেকশনও দেখতে চায় বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণে। এই যে ক্রেডিবল ইলেকশন কিভাবে সম্ভব এই আওয়ামী লীগকে রেখে বা বাদ দিয়ে, আবার এই হাসনাত আব্দুল্লাহর এই স্ট্যাটাস, এই সব মিলিয়ে আপনার কাছে কি মনে হয় যে যেই ইলেকশন আমরা দেখতে চাই, ক্রেডিবল ইলেকশন, গ্রহণযোগ্য নির্বাচন, সেটা এই আওয়ামী লীগকে রেখে না আওয়ামী লীগকে বাইরে রেখে? না, দেখুন কতগুলো প্রশ্নে এই মুহূর্তে একটা মানে পলিটিক্যাল কনসেনসাস বলেন, ঐক্যমত্য বলেন, তৈরি হতে হবে। এইটা আমরা মানে 5ই আগস্টের পর থেকে বলা শুরু করেছি। আমরা তো 5ই আগস্টের আগে আমরা রাজনৈতিক সংগ্রামের লক্ষ্যটা ঠিক করেছিলাম যে বাংলাদেশের নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত লাগবে, এবং সেটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে আমাদের একটা স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী ব্যবস্থায় পরিণত করার উপযোগী একটা সংবিধানের ক্ষমতা কাঠামো আছে, যেটাকে ব্যবহার করে এই অবস্থায় এসেছিল বাংলাদেশ। আমরা সেটাকে বদলিয়ে একটা গণতান্ত্রিক সংবিধান, গণতান্ত্রিক ক্ষমতা কাঠামো, সেই অর্থে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমাদের প্রতিষ্ঠা করতে হবে। সেটা তরুণদের মধ্যেও একটা, তারাও এটাকে আপহোল্ড করেছেন, তারাও ফ্যাসিবাদের বিলোপ এবং নতুন বন্দোবস্ত চেয়েছেন। সব মিলিয়ে এটা বাংলাদেশের রাজনৈতিক প্রধান এজেন্ডায় পরিণত হয়েছে। এখন দ্বিতীয় স্টেপে যখন 5ই আগস্ট অভ্যুত্থান তৈরি হয়ে গেছে, তারপরে আমরা বলেছি ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে আমাদের পুরো প্রসেসটা, এই ট্রানজিশনটা, উত্তরণটাকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। কারণ এখানে অংশগ্রহণকারী শক্তি একক কোনো মানে প্রাধান্য সৃষ্টিকারী ফোর্স নাই, এখানে বিভিন্ন শক্তি আছে
হ্যাঁ, এবং পলিটিক্যাল পার্টি বড় ছোট কিন্তু অংশগ্রহণের দিক থেকে এবং জনগণের বিভিন্ন অংশের অংশগ্রহণ আছে, ফলে স্টেক হোল্ডাররা সবাই মিলে ন্যূনতম ঐক্যমতের ভিত্তিতে এগিয়ে যাওয়াটা সবচেয়ে ভালো পদ্ধতি, নতুবা অনেক রকম অভ্যন্তরীণ জটিলতা সৃষ্টি হতে পারে। এখন এর অধীনে এখন কি কি বিষয়ে আলোচনা হতে পারে? 4টা বিষয়। একটা হচ্ছে ট্রায়াল। বিচার প্রশ্নে আমাদের অলরেডি একটা ঐক্যমত আছে যে বিচার হতে হবে এবং স্বচ্ছ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, এবং সেখানে আমরা জাতিসংঘের সহায়তা চেয়েছি। এখন জাতিসংঘ তার যে কতগুলো নিজস্ব নিয়ম কানুন আছে সেটার মধ্যে পুরোটা না পড়লে তারা কতটুকু আসবে না আসবে এটা তাদের দিক থেকে ব্যাপার। বাংলাদেশ নিজস্ব আইন অনুযায়ী কিন্তু আন্তর্জাতিক মানদণ্ড এবং স্বচ্ছতা রেখেই বিচারটা করুক, সেটা আমরা চাই। 2 নম্বর প্রশ্ন হচ্ছে মানে আওয়ামী লীগের ফিউচার কি হবে ফ্যাসিস্ট দল হিসেবে, সেই প্রশ্নেও আমরা বলেছি যে একদিকে যেমন পলিটিক্যাল কনসেনসাসের দরকার আছে, অন্যদিকে যেমন আওয়ামী লীগের যারা নেতৃত্ব, যারা অভিযুক্ত, তাদের তো বিচারের প্রশ্ন 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দল হিসেবে তাদের দায় কী, সেই প্রসঙ্গটাও এখানে বিচার্য এবং সেটা গুরুত্বের সাথে আলোচিত হওয়া দরকার। 3 নম্বর প্রশ্ন হচ্ছে রিফর্ম, যেটা এই নতুন বন্দোবস্তের প্রশ্ন। রিফর্মের ক্ষেত্রে ওই যদি আমরা ইউনিটির জায়গা দেখি তাহলে হচ্ছে যেসব বিষয়ে ঐক্যমত্য হবে সেটা ন্যাশনাল চার্টার হয়ে যাবে, যেগুলোতে ঐক্যমত্য হবে না অনেক আলাপ আলোচনার পরেও, ধরেন 10টায় ঐক্যমত্য হয়ে গেল, 5টা যদি আলাপ আলোচনা করে আরও বাড়তি আমরা ঐক্যমত্য করতে পারি, 15টা হলো, এইটা ন্যাশনাল চার্টার। বাকিগুলো হচ্ছে আপনার অ্যাসপিরেশন কিংবা ওগুলো হচ্ছে আপনার বিভিন্ন দল আরও অধিকতর জনমত তৈরি করবে, ভবিষ্যতের জন্য আমাদের রাখতে হবে। 4 নম্বর হচ্ছে কিভাবে এটা বাস্তবায়ন হবে। বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের প্রস্তাব আমরা বলেছি সংবিধান সংস্কার পরিষদ। 28শে জুলাই 2023 সালে আমরা আমাদের এই ইয়াটা তুলেছিলাম যখন আমরা চূড়ান্ত আন্দোলনে গিয়েছিলাম। আমাদের জায়গাটা হচ্ছে যে দেখুন, গণপরিষদ সংবিধান সংস্কার পরিষদের মধ্যে এই কথাটা বলা হয় যাতে সংসদটা জনগণের ম্যান্ডেট নিয়ে একটা সংবিধান নতুন করে লেখা অথবা তার সংস্কার করে। এখন সরকার নিজেই সংবিধান সংস্কার কমিশন করে এই সংবিধানের সংস্কারের লক্ষ্যটাকেই সামনে রেখেছে, ফলে আগামী যে নির্বাচন সংসদটা হওয়া দরকার সেটা হওয়া উচিত সংবিধান সংস্কার সংসদ, কেননা সংস্কারই এখন লক্ষ্য। এবং সেটা কি হবে, জনগণের ম্যান্ডেট পাবে এবং সংস্কারকৃত সংবিধানটা জনগণের ম্যান্ডেটে তৈরি হচ্ছে, সুপ্রিম কোর্ট সেটারই রক্ষা দিবে। যদি কেবল এটা অ্যামেন্ডমেন্ট হয় তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট ওই ত্রয়োদশ পঞ্চদশের মতো অষ্টাদশকেও অনেক সময় করে দিতে পারে। সেই জায়গা থেকে আমরা বলছি অধিকতর টেকসই হওয়া, জনগণের অংশগ্রহণ হওয়া, এবং এই যে ন্যাশনাল চার্টার, এটা ন্যাশনাল চার্টার অর্ডিন্যান্স হওয়া দরকার যাতে করে পরবর্তী এই যে সংসদ যেটা একই সাথে সরকার গঠন করবে এবং সংবিধান সংস্কার করবে, কিন্তু তার জন্য টাইম লিমিট থাকতে হবে, অন্তত পক্ষে 6 মাসের মধ্যে এটা যাতে আমরা শেষ করতে পারি। এই সব প্রশ্নগুলো আলোচনার প্রস্তাব, আরও অনেক প্রস্তাব আছে অন্যান্য দলের, কিন্তু আমরা বলছি যে কমন মিনিমাম জায়গাতে এটা পৌঁছানোটাই বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই ক্ষেত্রে আমরা চাইবো যে জাতিসংঘ সহ আন্তর্জাতিক কমিউনিটি বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পাশে থাকুক, আমরা আমাদের কাজটা সবাই মিলে যাতে দায়িত্বের সাথে করতে পারি। কোনো দলেরই ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের সীমারেখা অতিক্রম করাটা ঠিক হবে না, সেটা অভ্যুত্থানের সাথে সঙ্গতিপূর্ণ হবে না। ধন্যবাদ। মারুফ কামাল খান, আমরা মানে শুরুতে আলোচনা করছিলাম যে বিএনপি মহাসচিব জাতিসংঘ প্রধানের সাথে বৈঠক করে এসে তিনি কি বলেছেন, আপনার কি মনে হয় যে বিএনপি যে দ্রুত নির্বাচন এবং সকল প্ল্যাটফর্ম থেকে বিএনপি দ্রুত নির্বাচনের কথা বলছে, এই দ্রুত নির্বাচন মানে যেখানে একটা সংস্কার প্রক্রিয়ারও ইস্যু আছে এবং এর সাথে কেউ কেউ বিচার প্রক্রিয়াকেও যুক্ত করেছেন, এই সবগুলো ইস্যু মিলিয়ে বিএনপির এই দ্রুত নির্বাচন চাওয়াটা বিএনপি কি একটু অধৈর্য মনে হচ্ছে বিএনপিকে পার্টি হিসেবে বা রাজনৈতিক দল? রাজনৈতিক দল হিসেবে তো বিএনপি একটি রাজনৈতিক দল, তারা তো নির্বাচন চাইবে। নির্বাচন চাওয়ার মধ্যে তো কোনো অস্থিরতার লক্ষণ নাই, নির্বাচন তারা চাইবে। এবং তারা বলছে না যে একটা প্রথমবার বোধহয় একবার তারা বলেছিলেন যে 3 মাসের মধ্যে দিতে হবে, আমার যতটুকু মনে পড়ে, কিন্তু তারপরে কিন্তু তারা আর কোনো সুনির্দিষ্ট টাইম ফ্রেম বলেন নাই যে এই সময়ের মধ্যে দিতে হবে। তারা বারবার বলছেন যে দ্রুত নির্বাচন, এবং সংস্কারের ব্যাপারেও তারা আপত্তি করছেন না, তারা বলছেন যে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যে সংস্কারগুলো জরুরি সেগুলো এই সরকারের আমলেই করা যেতে পারে এবং করে যত দ্রুততম সময় সম্ভব সেটা করা যায়। তো সুতরাং এর মধ্যে এটা তো এখনো মতামত জানায়নি, যদিও সংস্কারের বিষয়ে এখনো বড় দল হিসেবে বিএনপি কিন্তু এখনো মতামত জানান নেই, তারা জানাবে। তারা বলছে, তারা মনে করছেন তাদের দায়িত্ব বেশি, তারা হুটহাট কিছু বলতে চান না, তারা আর একটু সময় নিয়ে বিচার বিবেচনা করেই বলতে চান। এটার মধ্যে কোনো অস্থিরতা বা কোনো ধরনের মতলব আমি দেখি না। আমি মনে করি রাজনৈতিক দল আর এদেশের মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে না, নাগরিক অধিকার থেকে, গণতান্ত্রিক অধিকার থেকে, ভোটাধিকার থেকে বঞ্চিত। সুতরাং এবং একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার যত তাড়াতাড়ি হয় সেটা তো ভালো। তো
তো এবং এটা সরকারের সঙ্গে এটা নিয়ে কিন্তু কোনো দ্বিমত নাই। সরকারও তো বলেছে যে যদি কম, এটা সরকার ঐক্যমতের কথা বলছে যে আপনারা যদি ছোট প্যাকেজে সংস্কার করতে চান তাহলে এই টাইম ফ্রেম, আর যদি আরেকটু বড় প্যাকেজে করতে চান তাহলে এই টাইম ফ্রেম। সুতরাং এখানে কোনো বিরোধ নাই, মানে ডিসেম্বরের মধ্যে এটা তো বিএনপি আপত্তি করছে না, অথবা কি বলে ওটাকে জুনের মধ্যে আরেকটু বড় প্যাকেজে। এখানে সরকার জোর দিচ্ছে ঐক্যমতের উপর, রাজনৈতিক দলগুলো বা স্টেক হোল্ডার যারা বিএনপি ডিসেম্বরের পরে যেতে চায় না, হ্যাঁ ন্যাচারালি তারা ছোট প্যাকেজের মধ্যে থাকতে চাচ্ছে। এটা আলাপ আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে ডিসিশন হবে। এটা তো অস্থিরতার কিছু আছে বলে মনে হয়। বেশর ফুয়াদ, আপনার কাছে কি মনে হয় যে এই ছোট প্যাকেজ বড় প্যাকেজের ইস্যুটি এটা শেষ পর্যন্ত কোন দিকে দাঁড়াবে, ছোট প্যাকেজে না বড় প্যাকেজে? এই বিষয়ে আমি একটু বলবো। আপনি না, আপনি শেষ কর, পরে বলে ফেলেন সাকিব ভাই। সাকিব ভাই বলেন, তারপর না ফুয়াদ ভাই বললো এই ছোট প্যাকেজ বড় প্যাকেজ। এইটা কথাটা মাননীয় প্রধান উপদেষ্টা আগেও বলেছেন, কিন্তু যে জিনিসটা মানে গুরুত্বপূর্ণ, দেখুন যখন তিনি বলেন যে ঐক্যমত্য, তখন ওইটাই প্রাধান্যে আসে। ফলে ঐক্যমত্যের জায়গাটা তৈরি হচ্ছে যে কোন কোন সংস্কারগুলো আমরা শেষ পর্যন্ত ঐক্যমত হতে পারছি, যেগুলো ঐক্যমত হতে পারছি না সেটা নিয়ে আমার রাজনীতি করার অধিকার আছে, আমি জনগণকে সংগঠিত করে আসবো, কিন্তু সেটার পরীক্ষা কোথায় হবে? আর একটা বিপ্লব করবেন নাকি একটা ইলেকশনে যাবেন, সেটাও ফয়সালা করার ব্যাপার আছে। এখন ঐক্যমত্য যেটা হচ্ছে তার মধ্যে দুটো অংশ খুব পরিষ্কারভাবে আছে। একটা অংশ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারের সম্ভব, আর একটা অংশ আমরা মনে করি যে মৌলিক কাঠামোগত প্রশ্ন সংবিধান, এটা পিপলের ম্যান্ডেট নিয়ে করা দরকার। সুতরাং এই দুটো প্রশ্নের পার্থক্য আছে। ফলে সেই জায়গা থেকে আমার মনে হয় যে মূল কথাটা ঐক্যমত্য, মূল কথাটা স্বল্প এবং বৃহৎ নয়। বেশর ফুয়াদ, আপনি এই বিষয়ে আপনার মতামত? না, আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের গত 24-এর গণ অভ্যুত্থানে মোটা দাগে দুইটা স্টেক হোল্ডার আছে। একটা স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দলগুলো, যারা 16-17 বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করছে, গণতন্ত্র, নির্বাচন, ভোট এগুলো নিয়ে কথা বলছে, এবং সেগুলো যৌক্তিক। একটা রাজনৈতিক দলের আলটিমেট সে ক্ষমতায় যেতে চায়, সে নির্বাচন কন্টেস্ট করতে চায়, তার দলের নেতা কর্মীদের একটা ক্ষমতার আকাঙ্ক্ষা আছে এবং থাকবে, থাকাটাই স্বাভাবিক। অভ্যুত্থানের আরেকটা বড় স্টেক হোল্ডার হচ্ছে তরুণরা, যারা রাজনীতির বাইরে থেকে এসে নতুন বক্তব্য এবং বয়ান এবং আকাঙ্ক্ষা নিয়ে হাজির হয়েছে জুন, জুলাই, আগস্টে। এবং এই আকাঙ্ক্ষাগুলোর মধ্য দিয়ে দেখবেন যে দেয়ালে দেয়ালে যে কথাগুলো লেখা ছিল, সেখানে অবিলম্ব নির্বাচন দেন এই কথাটা ওখানে বলা নাই। ওখানে বলা আছে আমরা বাংলাদেশ 2 চাই, আমরা ফ্যাসিবাদী বন্দোবস্তের বিলোপ চাই, আমরা বাংলাদেশ 2-এ নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেখতে চাই, শহীদ আবু সাইদ মুগ্ধ, শেষ হয় নাই যুদ্ধ, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর। এবং আমি সারা বাংলাদেশে সফর করে যখন বিভিন্ন জেলায় জেলায় দেয়াল লেখনগুলো দেখি, ইটস প্রিটি সিমিলার। এখন বলতে পারেন যে 3 সপ্তাহের মেসি, তার কথায় কি সব কিছু চলবে? কিন্তু আপনি যদি পলিটিক্সের ডেমোগ্রাফি একটা ইম্পর্টেন্ট জায়গা, যে এটা আসলে সংখ্যাটায় অনেক বড় একটা জায়গা, এবং যদি ইলেকট্রাল ডেমোগ্রাফিতেও দেখেন, দেশের এখন 65% জনগোষ্ঠীর বয়স হচ্ছে 35-এর নিচে, যারা মোটা দাগে কেউ কোনোদিন ভোট দেয়নি। এই জনগোষ্ঠীটা প্রিটি রাজনীতি বিমুখ, আই হেট পলিটিক্স জেনারেশনের মানুষ। এবং ভোটের ক্ষেত্রেও দেখবেন এই সংখ্যাটা প্রায় 3-3.5 কোটি। আন্দোলনের একটা বড় বৈশিষ্ট্য ছিল যে শুধু 18 বছর প্লাস ছেলেমেয়েরাই কিন্তু মাঠে ছিল না, 10, 12, 14, 16 প্রত্যেকটা এইজ গ্রুপে আপনি ধরতে পারেন যে 12 থেকে প্রিটি ছেলেমেয়েরা অ্যাক্টিভ ছিল কোনো না কোনো ফর্মে, অনলাইনে অ্যাক্টিভিজম করে, হোয়াটসঅ্যাপে। তাহলে যেই জেনারেশনটা আগামী 6-7 বছরে ভোটার হবে, দেয়াল লেখনের মধ্য দিয়ে কিন্তু শুধু আপনার 35 বিলো এইজ গ্রুপ না, ভোটের জন্য একটা বিশাল ডেমোগ্রাফিকে তারা রিফ্লেক্ট করে। অতএব এই যে আকাঙ্ক্ষাগুলোর ভিন্নতা আছে, এইটার জেনারেশনাল গ্যাপ আমরা পলিটিক্যাল লিডারশিপে দেখতে পাচ্ছি। 70+, 75+ যে জনগোষ্ঠী আছেন, যারা আমাদের লার্জলি বড় বড় পলিটিক্যাল পার্টিগুলোকে লিড দিচ্ছেন, তাদের ভাষা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, পরিবেশ, বেড়ে ওঠা যে 60-এর দশক, 70-এর দশকের জায়গা থেকে কমপ্লিটলি এবং ফান্ডামেন্টালি ডিফারেন্ট। এই দুইটা জায়গার সম্মিলন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। দুইটা দাবি অত্যন্ত ন্যায্য দাবি, কোনো দাবিকে এক্সক্লুড করে না, এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ না যে একটা বৈধ, একটা অবৈধ, একটা ন্যায্য, একটা বেশি ন্যায্য অথবা কম ন্যায্য। তাই বড় প্যাকেজ, ছোট প্যাকেজ, আর্লি ইলেকশন, বিলম্বিত ইলেকশনের এই ডাইকটমিটা ইটসেলফ প্রবলেম্যাটিক। যেটা দরকার সেটা হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানকে সবাই যেভাবে এনকম্পাস করেছে, সবাই যেহেতু ওন করেছে, সেই ওনারশিপের মধ্য দিয়েই হচ্ছে
সংস্কার, বিচার, নির্বাচন সবকিছু হতে হবে। আবার এটাও সত্য, প্র্যাগম্যাটিজম একটা গুরুত্বপূর্ণ জায়গা। অনেক সময় অনেক ন্যায্য জিনিসও আমরা করতে পারি না, কারণ প্র্যাগম্যাটিকলি এটা করতে চাইলে বিপদ হতে পারে। সবাই মানে মুশকিলে পড়বেন। ফান্ডামেন্টালি একটা গ্লাস ধরেন, যদি কেউ চাপ দিয়ে ভেঙে ফেলতে চায়, আপনি ভেঙে ফেলতে পারবেন কিন্তু আপনার হাত কেটে যেতে পারে। তো সেই জায়গাতে আকাঙ্ক্ষা এবং প্র্যাগম্যাটিজম আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার, চিফ অ্যাডভাইজার, ঐক্যমতের কমিশন, তারা সবাই এই দুটো জিনিসকে মাথায় রেখে সিদ্ধান্ত নেবেন। রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে এইটাকে কিভাবে ফ্যাসিলিটেট করা, আমার জায়গা থেকে প্রত্যেকটা আকাঙ্ক্ষা যেন এখানে রিফ্লেক্টেড হয়, সেটা গুরুত্বপূর্ণ। ধন্যবাদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আমাদের আবারও একটা বিরতি নেওয়ার সময় হচ্ছে। দর্শক, আমরা আবারও একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম আজকের আলোচনায়। মারুফ কামাল খান, আপনাকে দিয়েই আবারও শুরু করি যে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, আমরা সবসময় আলোচনা করি প্রত্যাশা এবং প্রাপ্তি ফারাক থাকবে, সেটা বাস্তবতা। বাট 5ই আগস্টের পরবর্তীতে একটা দ্বিতীয় বাংলাদেশ, বাংলাদেশ 2.0, নানান নামই আমরা বলি না কেন, সেই বাংলাদেশকে কেমন দেখছেন? যদিও মানে নানান ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সব কিছুতেই যখন ইস্যুটা আসে, আমরা এমন বাংলাদেশ দেখতে চাই না, আমরা তেমন বাংলাদেশ দেখতে চাই, যে সেটার জন্য অলরেডি একটা গণঅভ্যুত্থান হয়ে গেছে। সেই বাংলাদেশের গঠন প্রক্রিয়া আমরা তো 6 মাস, 7 মাস, 8 মাস দেখছি। মর্নিং শোজ দ্য ডে, যদি সেই কথাটাও বলি, কেমন দেখছেন দ্বিতীয় বাংলাদেশকে? না, বাংলাদেশ ঠিকই আছে। বাংলাদেশ তো মানে স্বৈরাচারের পতন হয়েছে, সেটা তো একটা বড় প্রাপ্তি। তার বাইরে মানে প্রত্যেকটা মানুষের ডেইলি লাইফে চেঞ্জ আসছে কিনা, সেই পরিবর্তন অনেক পরিবর্তন এসছে, সমস্ত ক্ষেত্রে অনেক পরিবর্তন এসছে, শুধু মানে ডেইলি লাইফের ক্ষেত্রে না। আজকে যে মানুষ যে চিন্তার স্বাধীনতা পাচ্ছে, আজকে মানুষ যে কথা বলার স্বাধীনতা পাচ্ছে, আজকে মানুষ যেভাবে তার ভাব প্রকাশ করতে পারছে, যেভাবে তার দাবি দেওয়া প্রেস করতে পারছে, এটা তো ছিল না, তো গত 15-16 বছর ছিল না। তো এটা তো একটা বড় পরিবর্তন। তারপরে অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশ তো রাষ্ট্র হিসেবে সাংঘাতিক রকমের একটা খারাপ অবস্থায় চলে গিয়েছিল। জাতিসংঘ থেকে আরম্ভ করে আন্তর্জাতিক সমস্ত মানবাধিকার সংস্থা, তারপরে সব জায়গায় বাংলাদেশের অবস্থান খুব খারাপ অবস্থায় ছিল। সেটা কিন্তু ফেরত এসছে। এখন আপনি যদি বলেন যে একটা পরিবর্তন কোন অবস্থায় বিপ্লব হয়েছে, আপনি যদি স্বাধীনতা যুদ্ধের কথা বলেন, স্বাধীনতা যুদ্ধের পর আমরা যে বাংলাদেশ পেয়েছিলাম, সেই বাংলাদেশও কিন্তু এখনকার চাইতে ভালো অবস্থা ছিল। কেননা সমস্ত প্রতিষ্ঠানগুলি ইনট্যাক্ট ছিল, থানা ছিল, পুলিশ ছিল, বিচার ব্যবস্থা ছিল, সবগুলো কিন্তু ইনট্যাক্ট ছিল। এবং যেটা পূর্ব পাকিস্তানের প্রশাসন ছিল, এটা বাংলাদেশের প্রশাসন হিসেবে কাজ শুরু করেছে। কিন্তু আপনি দেখেন, যদি এখনকার বাস্তবতাটা যদি দেখেন, আপনি দেখেন যে অভ্যুত্থানের পরে কী অবস্থা দাঁড়ালো। একটা থানা কার্যকর নাই, কোনো প্রশাসন কার্যকর নেই, বিচার ব্যবস্থা কার্যকর নেই। মানে একটা রাষ্ট্রের যে সমস্ত অর্গানগুলো থাকে, যে সমস্ত অর্গানগুলো কাজ করে, যে সমস্ত অর্গানগুলো রাষ্ট্রকে লাইভলি এবং জীবন্ত রাখে, কোনোটাই কিন্তু কার্যকর ছিল না। এটাকে কিন্তু আমাদের বিবেচনা এবং বাস্তবতার মধ্যে রাখতে হবে। এটা না রেখে আমি যদি অতি প্রত্যাশা করি, সেটা কিন্তু ঠিক হবে না। এবং ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করছিল, ডাকাত ঠেকাবার জন্য রাতের বেলা টহল পুলিশের দায়িত্ব তারা পালন করছিল, সব কিছু। তারপরে ধর বিচার ব্যবস্থার মধ্যে একটা পরিবর্তন আনবার জন্য যারা স্বৈরাচারের একেবারে কি বলে লাঠিয়াল ছিল বিচারকের ভূমিকায়, তাদেরকে সরাবার ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে এখন মোটামুটি একটা অবস্থা চালু হয়েছে। সেটাকে কি বলা যায়, এটা এক ধরনের কিন্তু অ্যাডহক ব্যবস্থা চলছে, অ্যাডহক ব্যবস্থায় রাষ্ট্র চলছে এখন। এটা এক ধরনের মানে ঠিকা ঝির দায়িত্ব পালন করছে কেয়ারটেকার গভর্নমেন্ট। তো সুতরাং এখানে সব কিছু মসৃণ হয়ে যাবে, সব কিছু মানে আমি যেরকম চাই সেরকম হয়ে যাবে তা না। এই ব্যবস্থাটা চলছে এবং অনেক পরিবর্তন হয়েছে। তারপরে দ্রব্যমূল্য নিয়ে যে সমস্ত চিৎকার ছিল, কথাবার্তা ছিল, সেগুলো কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে এসছে, সিন্ডিকেট অনেকটা নিয়ন্ত্রণে এসছে, আস্তে আস্তে ঠিক হয়ে আসছে। কিন্তু আর সময় দিতে হবে। এবং এই সরকার আসার পর থেকে যেভাবে মানে পতিত ফ্যাসিবাদের নানান ধরনের চক্রান্ত, ষড়যন্ত্র, স্যাবোটাজ, নাশকতা সৃষ্টির চেষ্টা, নানা ধরনের বিক্ষোভ, নানান ধরনের মানে নানা জায়গায় অচল অবস্থা সৃষ্টির যে চেষ্টা, প্রশাসনের ভেতরে, প্রশাসনের বাইরে থেকে, এগুলো তো আমরা দেখছি তো প্রতিনিয়ত। তার মধ্য থেকে খুবই ভালো চলছে বলে আমি মনে করি। এবং এটাই হতাশা ছড়াবার জন্য একটা গোষ্ঠী আছে, তারা হতাশা ছড়াচ্ছে, কিন্তু বাস্তবিক দিক থেকে ভালো আছে। এবং আমার মনে হয় যে সংস্কার করতে হবে, রাষ্ট্র ব্যবস্থার তো সংস্কার অবশ্যই করতে হবে। যখন বিপ্লব হয়, যখন অভ্যুত্থান হয়,
তখন তো নানা মতের লোক একটাই ইস্যুতে ঐক্যবদ্ধ হয়েছিল, সেটা হচ্ছে যে এই ফ্যাসিবাদকে তাড়াতে হবে, হটাতে হবে, সরাতে হবে। কিন্তু তারপরে কিন্তু প্রত্যেকে আবার নিজ নিজ মতাদর্শে ফিরে গেছে, তারা নিজ নিজ কর্মসূচিতে চলে গেছে। এখন সবচেয়ে বড় যেটা দরকার সেটা হচ্ছে, যেটা তারা দুজনেই বলেছেন, ফুয়াদ সাহেব বলেছেন, শাকিব সাহেবও বলেছেন, যে সমঝোতা করতে হবে, ঐক্যমতে আসতে হবে। সবাই সব ব্যাপারে ঐক্যমত হবে না, কিন্তু সংস্কার করেন যেটাই করেন আবার ঐক্যমতের ভিত্তিতে করতে হবে। এবং সবই যে আপনি এখনই করে ফেলবেন তা না, কিন্তু একটা ন্যাশনাল কনসেনসাস, একটা সমঝোতা, একটা ন্যাশনাল চার্টার তৈরি করে এটা করা দরকার। সে কোথায় কোথায় আপনি আপনি মনে করেন একটা রাজনৈতিক দল বলতে পারে যে আমি ক্ষমতায় গিয়ে সংস্কার করবো, আমি জনপ্রতিনিধিত্বশীল সরকার হয়ে, ইলেক্টেড গভর্নমেন্ট হয়ে সংস্কার করব। কিন্তু একটা দল যে সংস্কারের কর্মসূচি, সেটা তো জাতীয় আশা আকাঙ্ক্ষার প্রতিফলন নাও হতে পারে। তো সুতরাং তার আগেই সবাই মিলে একটা ঐক্যমতের ভিত্তিতে, একটা সমঝোতার ভিত্তিতে সংস্কারের ব্যাপারেও কিন্তু একটা ঐক্যমত, সবাই তো বা এই সরকারও কিন্তু বলছে না যে সমস্ত সংস্কার এখনই করে ফেলতে হবে। যেমন ওই ছাত্ররা অনেকগুলো দাবি করেছে, তারা গণপরিষদ করতে হবে, সেকেন্ড রিপাবলিক করতে হবে। তো এই দাবিগুলো এটা তাদের দাবি, তাদের চিন্তা চেতনা, সেটা আজকেই হবে এমন না। তারা যদি এটা সকলকে ঐক্যমতে আনতে পারে তাহলে আজকেও হতে পারে। সব কিছু মিলে আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে সকলকেই ছাড় দিতে হবে, সকলকেই কিছু লেনদেনের মধ্য দিয়ে কিন্তু একটা লক্ষ্যটা ঠিক থাকতে হবে এবং আন্তরিকতা থাকতে হবে। ধন্যবাদ। থাকলে এক জায়গায় পৌঁছানো যাবে বলে আমি মনে করি। বেশ, আসাদুজ্জামান ফুয়াদ, আপনার কাছে যেটি জানতে চেয়েছিলাম, যেটি শুরুতে উল্লেখ করেছিলাম, যে আপনারা একটা দাবি জানিয়েছিলেন জাতিসংঘ মহাসচিবের কাছে, সাইমা ওয়াজেদ সহ জাতিসংঘের এবং জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠানগুলোতে যেসব স্বৈরাচারের দোষ আছে তাদের স্বপদে বা না রাখার বিষয়ে, সেই বিষয়ে আপনারা কোনো প্রতিক্রিয়া পেয়েছেন কিনা? আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আজকে একটি নতুন অরাজনৈতিক প্ল্যাটফর্ম আসার ঘোষণা এসছে ফেসবুক স্ট্যাটাসে, যদিও সে বিষয়ে আপনি কতটা ওয়াকিবহাল আছেন, বা তাদের আপনাদের রাজনৈতিক অঙ্গনে তাদের কি ধরনের প্রভাব আছে? প্রথম কথা হচ্ছে যে জাতিসংঘের মহাসচিবের ওখানে মিটিংয়ে যেটা গণহত্যার যে রিপোর্ট এসছে, আওয়ামী লীগের ব্যাপারে, বিচারের ব্যাপারে যে রিপোর্ট আসছে, সেখান থেকে আমরা কানেক্ট করে যেটাকে এলাবোরেট করেছি যে বিচার প্রক্রিয়ার জবাবদিহিতা, স্বচ্ছতার প্রশ্ন যখন আসবে, যারা প্রতিবেদন দিয়েছে, যারা মানবাধিকারের পক্ষে আমাদের পক্ষে দাঁড়িয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোর ঘর পরিষ্কার করাটা শুরু করা জরুরি। এবং সেটার প্রসঙ্গ তুলে বলেছি যে যারা এই গণহত্যার সাথে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যে পরিবারটা সবচেয়ে বেশি কাজ করেছে, যেই পরিবারের প্রত্যেকটা সদস্য হচ্ছে এই দেশের জন্য একটা অভিশপ্ত রক্তের ধারা বহন করে, সেই পরিবারের সদস্যরা কিভাবে জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কাজ করে। শেখ রেহানার ছেলে ববি হচ্ছে গভর্নেন্স অ্যাডভাইজার অফ ইউএনডিপি। বাংলাদেশে যে ইউনাইটেড নেশনসের ডেভেলপমেন্ট প্রোগ্রামস যেগুলো আছে, এগুলোতে সুশাসন বিষয়ক উপদেষ্টা। এর থেকে হাস্যকর পদ $15,000 চাকরি আর কি হইতে পারে? এবং যেটার জন্য সে প্রাইম মিনিস্টারের অফিসে বসবে, সে কিন্তু ইউএনডিপিতে তার অফিস করতে হইতো না। সেই সুশাসনটা প্রজেক্টটা দেখাশোনা করবে হচ্ছে হাসিনার অফিসে বসা। অতএব সেই বাস্তবতায় আপনি দেখেন এখনো আছে, হ্যাঁ, এখন ডিসমিস করছে বলে জানি না, এখনও তার পদচ্যুতি হয়েছে বলে এখনও জানি না। তাহলে প্রশ্ন হচ্ছে যে জাতিসংঘকে মাথায় রাখতে হবে যে, এবং আমরাও বিভিন্ন জায়গায় দেখেছি গত 15-16 বছর ইউএনডিপি অ্যাক্টিভলি বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা, গণতন্ত্রের বিপক্ষে কাজ করেছে। এবং এই ববি কি করেছে দেখেন, সিআরআইয়ের মতো একটা জঘন্য প্রোপাগান্ডা সংগঠন তৈরি করেছে, যার মাধ্যমে সে বাংলাদেশের গণমাধ্যমে টুটি চেপে ধরেছে। আমরা নিজেরা জানি বিভিন্ন টেলিভিশনে, পত্রিকাতে সিআরআই তার লোক বসায় দিচ্ছে। এছাড়া কার কার কথা বলেছেন? মানে দ্বিতীয় বলেছি হচ্ছে আপনার পুতুলের কথা বলেছি, যে WHO-তে যে এখন সাউথ এশিয়া এবং এশিয়া প্যাসিফিক ডিভিশনের দায়িত্বে বাংলাদেশের। আর মানে পুতুলের ব্যাপারে হইল যে এই পদে যাওয়ার জন্য সে শুধু বাংলাদেশ রাষ্ট্রকে ব্যবহার করে নাই, এই রাষ্ট্রের টাকাও সে ব্যবহার করেছে, এবং এটা ফান্ডামেন্টাল অ্যাবিউজ অফ দ্য পজিশন এজ এ স্টেট মেশিনারি। থার্ড বলেছি হচ্ছে ববির ওয়াইফ হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন, যারা ইমিগ্রেন্ট মাইগ্রেশন নিয়ে কাজ করে। সেখানে প্রত্যেক রাষ্ট্রের হচ্ছে প্রোটোকল, মানে পজিশন থাকে, যে ধরেন এই পদের জন্য এইবার আমরা দক্ষিণ এশিয়াকে দেব, এই পদের জন্য এবার বাংলাদেশ পাবে, এই পদটা এইভাবে পাবে। এই প্রোটোকল ব্যবহার করে ববির ওয়াইফ পেয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে এর কোনোটা কি সে যোগ্যতার ভিত্তিতে পেয়েছে? করে নাই। পুতুল কি অটিজমের আগামাথা কিছু জানে? সে
খুব একটা অখ্যাত বিশ্ববিদ্যালয়ে পড়া একটা ভুয়া পিএইচডি করে না, কিন্তু এখনই সে ডক্টরেট ব্যবহার করে তার টুইটার অ্যাকাউন্টে, তথ্য বিকৃত করেছে। এবং সে যে মানে যে WHO-তে যখন তার ইন্টারভিউ হয়েছে সে ব্যাডলি পারফর্ম করছে, সবচেয়ে ওয়ার্স্ট পারফর্ম করছে। নেপালের যে ক্যান্ডিডেট ছিল ফার বেটার, ইভেন বাংলাদেশেও এর থেকে 1000 গুণ বেশি যোগ্য ক্যান্ডিডেট আমার রাষ্ট্রের ছিল। তো যারা বাংলাদেশকে ছোট করেছে, তারা যারা মানবাধিকারের বিপক্ষে এবং গণতন্ত্রের বিপক্ষে দাঁড়িয়েছে, আমরা বলেছি যে বাংলাদেশের ভিজিটে এসে আপনাকে এই স্বচ্ছতার দায়িত্ব নিতে হবে, এবং তিনি এইটা নোট নিয়েছেন। পাশে দেখলাম যে এই বিষয়টাও দেখবেন। দ্বিতীয়ত আমাদের পক্ষ থেকে আরেকটা জিনিস বলেছি যে জাতিসংঘের সেক্রেটারি জেনারেলকে অ্যাডভাইস করে বাংলাদেশ বিষয়ে ইন্ডিয়ানরা, এবং আমরা বলেছি যে এবং এমন এমন ইন্ডিয়ান পশ্চিম বাংলার বাঙালি যার সাথে বাংলাদেশের সুশীল আওয়ামী ঘরানার বিছানার সম্পর্ক পর্যন্ত আছে। অতএব এই লোকদেরকে দিয়ে তারা বাংলাদেশ বিষয়ে যদি সে অ্যাডভাইস নেয়, তাহলে সার্টেনলি বাংলাদেশের স্বার্থ সেখানে রক্ষিত হবে না। আমরা বলেছি বাংলাদেশের ব্যাপারে সিরিয়াস অ্যাডভাইজার এবং কনসালটেন্ট ওয়েস্টার্ন ওয়ার্ল্ডই আছে, পশ্চিমা সাদা চামড়ার লোকরা আছে। কদিন আগে আপনি দেখেছেন যে রাইট টু ফ্রিডম থেকে এসছে, বাংলাদেশে যারা অ্যাম্বাসেডর ছিল, অ্যাম্বাসেডর উইলিয়াম বি মাইলাম, ডেপুটি অ্যাম্বাসেডর ছিল জন ডানি লুইস, এরা বাংলাদেশের আদ্যপান্ত বোঝে। তাহলে আপনি ওয়াশিংটন থেকে কলকাতার লোক ভাড়া করতে হবে কেন? ওয়াশিংটন থেকে ওয়াশিংটনে থাকা লোক ভাড়া করার সুযোগ নাই, আছে এক্সপার্ট। সেই বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি মাস্ট স্টার্ট ফ্রম ইউর হোম, এবং এই বিষয়টা ওনারা নোট নিয়েছেন। দ্বিতীয়ত আপনি যেটা প্রশ্ন করেছেন যে নতুন উদ্যোগের ব্যাপারে, সেটা হচ্ছে যে বাংলাদেশে একটা ওপেন স্পেস তৈরি হয়েছে, রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এবং যে কোনো বড় পরিবর্তনের পরে যেটা হয়, ইনকামবেন্ট যত প্ল্যাটফর্ম থাকে তারা আসলে সেই আকাঙ্ক্ষাটাকে ধারণ করতে পারে না। আবার নতুন ফ্রেঞ্চগুলো যারা তৈরি হয় আসে মাঠে, তারাও দেখবেন ওই আকাঙ্ক্ষাটাকে পুরোপুরি ধারণ করতে পারে না। যুদ্ধের কথা দেখেন, 71-এর মুক্তির লড়াইয়ের পরে কি হয়েছে, 71-এর মুক্তির লড়াইয়ের পরে দেখেন সেই বেঙ্গল নিউক্লিয়াসের সিরাজুল আলম খানের অনুসারীরা কিন্তু নতুন বাংলাদেশে তাদের যে আকাঙ্ক্ষা, শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগের যা হচ্ছিল সেটা দিয়ে তারা পূরণ করতে পারে নাই বলে তারা ছাত্রলীগ থেকে ভেঙে জাসদ করেছে। অতএব এই আকাঙ্ক্ষাগুলো বারবার তৈরি হয়। অতএব এইরকম একটা বড় ঘটনার পরে এইরকম একাধিক প্ল্যাটফর্ম তৈরি হবে, এবং দিন শেষে আমি বোধ করছি এটা একটা মানে মোটা দাগে একটা গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষার দিকে সবাই ধাবিত হবে, এটা একটা ইউনিফাইড ফর্মে চলে যাবে। ধন্যবাদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। জুনায়েদ স্যার, কি আপনাকে শেষ করতে যাচ্ছেন অনুষ্ঠান? আমরা অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। মারুফ কামাল খান যেটি বললো যে আসলে দরকার ঐক্যমত, কয়েকটা কুইক কমেন্ট করি। বাংলাদেশে যে 15 বছর ধরে ফ্যাসিস্ট শাসন, 15.5 বছরের উপরে, প্লাস যে হত্যাকাণ্ড, লুটতরাজ, এগুলোর পলিসি মেকিংয়ে যারা যুক্ত আছেন তারা যদি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে গুরুত্বপূর্ণ জায়গায় থাকেন, জাস্টিস পেতে অসুবিধা হতে পারে। ফলে সেই জায়গায় আমরা জাস্টিস পাওয়ার ক্ষেত্রে যা যা আমাদের পথ পরিষ্কার করা দরকার সেইটা খুব গুরুত্বপূর্ণ। 2 নম্বর বিষয় হচ্ছে যে আলোচনাটা, আবারও ঐক্যমত্য আমি গুরুত্বপূর্ণ মনে করি। ফলে যে আলোচনাটা এর আগে এসছে যে কম সংস্কার না বেশি সংস্কার, প্রশ্ন আসলে কোন সংস্কারগুলো, মানে সব সংস্কারই শেষ পর্যন্ত র্যাটিফাইড হবে, কিন্তু যেগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার এবং বিশেষভাবে কনস্টিটিউশন, যেখানে কনস্টিটিউশন অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে হয় সেটাই অনুসরণযোগ্য একমাত্র, এটা আমরা মনে করি না। আমাদের এখানে অবস্থান পরিষ্কার আছে। আমরা মনে করি যে কনস্টিটিউশনের মতো জায়গা পিপলের উইল আকারে আসা দরকার। ওইটা আমাদের কনস্টিটিউশনের যে কয়টা ভালো জিনিস ছিল তার মধ্যে এইটা একটা, যে সংবিধান জনগণের অভিপ্রায়ের প্রকাশ, ফলে সেই অভিপ্রায়ের প্রকাশটা যেন থাকে। 3 নম্বর হচ্ছে যে আমাদের ওই কারণে ঐক্যমত্যের বিষয়টা গুরুত্বপূর্ণ। আমরা এই কথাটা শুরু থেকে বলে এসেছি। তবে একটা জিনিস এই গভর্নমেন্টে, যেটা একটু আগে জনাব মারুফ কামাল খান বললেন, আমি মনে করি যে এই যে ঢালাওভাবে সমস্ত মানুষের প্রতিবাদ আন্দোলনকে একটা ষড়যন্ত্র বলা, এটা এই সরকারের একটা ভীষণ রকম দুর্বলতা। একটা ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে অভ্যুত্থান করে তার উপর দাঁড়িয়ে থাকা সরকারের, তার তো এভাবে কোনো মানে, অর্থাৎ আপনি সব পারতে হবে, না পারলে ঢেকে দিতে হবে ফ্যাসিবাদীদের মতো, এর তো কোনো প্রয়োজন নেই। আপনি ষড়যন্ত্রে যাওয়ার দরকার নেই। যেটা আপনি পারছেন বলবেন, যেটা পারছেন না বলবেন না। এখন ধরুন বাংলাদেশের সব মানুষ, তাদের পেটে রুটি রুজির সমস্যা আছে, শিক্ষকরা আন্দোলন করছে, তাদের রুটি রুজির সময় বসে থাকবে? আপনি কবে সংস্কার দিবেন তার জন্য? যে খেতে পাচ্ছে না, যার বাচ্চা ধর্ষিত হচ্ছে, সে রাস্তায় নামবে। প্রশ্ন হচ্ছে কোনো মব অ্যাটাকের বিরুদ্ধে কি বলা হচ্ছে? এটা
যেটা আমরা দেখলাম যে পুলিশকে মামলা করতে আমাদের কি বলে সকালবেলা ছাত্রনেতারা প্রধান উপদেষ্টাকে স্মারকলিপিতে যাচ্ছে, সেখানে পুলিশের ধাক্কাধাক্কি হচ্ছে। তো পুলিশ ছাত্ররা কোথাও ঘেরাও করতে গেলে একটু একটু ধাক্কাধাক্কি হতেই পারে, সেটা নিয়ে নানান আলোচনাও হতে পারে। কিন্তু আপনি মামলা করে দিলেন, রাতের বেলা যে আবার ছাত্রনেতার বাড়িতে যাচ্ছেন, অন্যদিকে সারা দেশে মব অ্যাটাক হচ্ছে, সারা দেশে মাজার হামলা হচ্ছে, কোথাও কোথাও মেয়েদের উপরে হামলা হচ্ছে, কোথাও কোথাও অন্য সম্প্রদায়ের মানুষের উপরে, ধর্ম জাতিগত সম্প্রদায়ের উপরে হামলা হচ্ছে। সেগুলোতে আপনি কয়জনকে বিচারের আওতায় কিংবা এনেছেন? আমি শেষ করি, অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা সরকারের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র থাকে এইগুলো, কারণ ইন্ডিয়ানরা এইগুলো তাদের মানে ইন্ডিয়ান নিউজ পেপারের একটা অংশ কিংবা মিডিয়ার একটা অংশ এইগুলোকে সারা দুনিয়ার সামনে বাংলাদেশের অভ্যুত্থানের বিরুদ্ধে প্রচার করছে। ফলে বাংলাদেশের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র থাকে, অল এই মব অ্যাটাক, মব তথাকথিত মব জাস্টিস কিসের শব্দ, এগুলো কেন মিডিয়া করে? মব জাস্টিস আবার কি জিনিস? সবগুলো হচ্ছে মব অ্যাটাক, এবং এই মব অ্যাটাক ঠেকাতে এই সরকার এখনো পর্যন্ত সফল হয়নি। সেইটা তার প্রধান দুর্বলতা। সে জনগণের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে তার যে ভূমিকা, 7 মাস পরে আপনি যদি পুলিশকে বলেন যে এখনো পর্যন্ত আমরা করিনি, জবাবদিহিতাটা কোথায়? পুলিশ আপনার মোরালিটি থেকে উঠতে পেরেছে কিনা, অ্যাক্টিভ কিনা, এই প্রশ্ন আসবে। ঠিক আছে, আমরা বাস্তবতা বুঝলাম, কিন্তু জবাবদিহিতাটা কোথায়? ফ্যাসিস্ট সরকারের সাথে এই সরকারের পার্থক্য হবে যে প্রত্যেকটা বিষয়ে সে জবাবদিহিতা করবে, যে আমার পুলিশ এই কারণে পারছে না, আমরা অ্যাকাউন্টেবল করার চেষ্টা করছি, কে কে দায়ী, তাকে কোথায় কোথায় ফায়ার করেছেন, এগুলো আমাদের দেখতে হবে, জানতে হবে। সবাই বহাল তবিয়তে থাকবে আর খালি অজুহাত বলবেন, এইটা মানুষ মানবে না। ফলে আমরা এই সরকার সমর্থন করি বলে মানে সবকিছুই ওই যে আওয়ামী লীগের মতো না না না, সবই হচ্ছে ষড়যন্ত্র, আর কতিপয় নেমে যাবে, কে কারে বিভাজন, কে কার মানে অভ্যুত্থানের সার্টিফিকেট দিয়ে বাড়াবে, এগুলো আমরা বাংলাদেশে এইটার বিরুদ্ধেই লড়াই হয়েছে। সুতরাং যারা আজকে বিভাজন সৃষ্টি করতে চাইছে, যারা মানে পুরো অভ্যুত্থানকে নিজের পকেটে ঢুকাতে চাইছে, এইটা বাংলাদেশের অভ্যুত্থানের পুরো স্পিরিটের সাথে বিরোধিতা মানে সংঘাতিক, এবং সেই কারণে আমরা বলবো অভ্যুত্থানের যে মানে আকাঙ্ক্ষা, সেটাকে আমাদের ঊর্ধ্বে তুলে ধরতে হবে। ধন্যবাদ জোনায়েদ সাকি, এবং ধন্যবাদ আপনাদের সবাইকে আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি, আমাদের সময় শেষ হয়ে গেছে। আবারও দেখা হবে সমসাময়িক বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।